হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়ব ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষের প্রক্রিয়া। তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা একটু দেখে নিই আমাদের ট্রান্সলেশনের জন্য কি কি দরকার। ট্রান্সলেশনের জন্য আমাদের কিন্তু রাইবোজোম লাগবে এবং এমআরএনএ লাগবে এবং টিআরএনএ লাগবে এবং এমআরএনএ লাগবে অবশ্যই। এবং দেখব যে লাস্টে আমাদের এই যে নতুন একটা পেপটাইড চেন বা প্রোটিন আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা দেখা শুরু করি ভালো করে, এবং এটা লেন্দি ভিডিও হবে তাই ভালো করে দেখবে। তো ট্রান্সলেশনের জন্য আমাদের প্রথম যে ধাপ সেটা হচ্ছে কি অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড। দেখো লেখা আছে অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড। এর মানেটা কি? এর মানে হলো আমাদের অ্যামিনো অ্যাসিডের সঙ্গে আমরা এটিপিকে যুক্ত করব। ঠিক আছে, আমাদের জানো যে আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড আছে এবং 20টাই আমাদের মেনলি প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এবার দেখো অ্যামিনো অ্যাসিডের একটা কার্বক্সিল গ্রুপ থাকে। এই কার্বক্সিল গ্রুপের প্রোটনটাকে বের করলে এই ইলেকট্রন দুটা বেশ অন্য কাউকে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে। এবার এটিপির অ্যাডিনোসিন ট্রাইফসফেটের দেখো 3টা ফসফেট আছে, তার মধ্যে যে আলফা ফসফেটটা আছে তার সঙ্গে এই ইলেকট্রনগুলো এসে যুক্ত হয়। ঠিক আছে, এবার যুক্ত হওয়ার ফলে আমাদের বিটা এবং গামা ফসফেট বের হয়ে যায়। এই দুইটাকে আমরা কি বলছি এবার পাইরোফসফেট বা পিপিআই। এবং যেহেতু অ্যামিনো অ্যাসিডটা এই এএমপির সঙ্গে যুক্ত হয়ে গেল, অ্যাডিনোসিন মনোফসফেটের সঙ্গে যুক্ত হলো, তা আমরা পেলাম কি অ্যাডিনাইলেটেড অ্যামিনো অ্যাসিড। এবং এই প্রক্রিয়াটা করতে আমাদের একটা উৎসেচক সাহায্য করে, সেটাকে বলা হয় অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেস। বোঝা গেল? এবং প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের সঙ্গে এটিপিকে যুক্ত করার জন্য ডিফারেন্ট আমাদের কিন্তু এনজাইম থাকে। তার মানে 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য 20টা ডিফারেন্ট এনজাইম থাকবে আমাদের। বোঝা গেল? এইবারে নেক্সট কি আছে? তাহলে আমরা কি পেলাম লাস্টে? অ্যাডিনাইলেটেড অ্যামিনো অ্যাসিড প্লাস এর সঙ্গেই কিন্তু মনে রাখবে আমাদের যে উৎসেচকটা আছে, আমাদের যে বললাম উৎসেচকটা অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেস, সেটাও কিন্তু এই এএমপি কমপ্লেক্সের সঙ্গেই যুক্ত থাকে। বোঝা গেল? নেক্সট ধাপ আসো, চার্জিং অফ টিআরএনএ উইথ অ্যামিনো অ্যাসিড। এই ধাপে কী হয় বলো তো? আমাদের টিআরএনএর সঙ্গে ওই যে অ্যাডিনাইলেটেড অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হয়, মানে এএমপি আর আমাদের অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হয়। বোঝা গেল? এবার টিআরএনএর যে 3' প্রান্ত থাকে তার মধ্যে কি সিসিএ এন্ড থাকে। ওই যে আমি সিসিএ এন্ডের শর্করার যে 3' OH, এইবার কী করবে বলো তো? এর প্রোটনটাকে বের করে দিবে এবং তার যে ইলেকট্রনটা আছে সেটা কাকে অ্যাটাক করবে? এই কার্বনের যে কার্বনটা আছে তাকে অ্যাটাক করবে, এবং তার ফলে তাদের মধ্যে বন্ধনী তৈরি হবে। এই দেখো বন্ধনী তৈরি হয়ে গেল তাদের মধ্যে, হাই এনার্জি বন্ড। এবার যখনই এই বন্ধনীটা তৈরি হলো, এখানে কিন্তু এইটুকু জায়গা কিন্তু বের হয়ে গেছে। দেখো এইটুকু জায়গা কিন্তু আমাদের বের হয়ে গেছে। এটাকে আমরা কি বলছি? এই যে এএমপি। আর এখানকার এই যে ওটা হচ্ছে এই ওটা কিন্তু। ঠিক আছে, এই ঘটনাটাকেই বলছি আমরা চার্জড টিআরএনএ, মানে টিআরএনএর সঙ্গে অ্যামিনো অ্যাসিড যুক্তকরণকেই আমরা কি বলছি? চার্জিং অফ টিআরএনএ উইথ অ্যামিনো অ্যাসিড। বোঝা গেল? এবং তার সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়াটা আমাদের এই উৎসেচকটা সাহায্য করে, এবং আমাদের এই প্রক্রিয়ার শেষে আমাদের উৎসেচকটাও কিন্তু বের হয়ে যায়। তাহলে আমরা কি পাবো লাস্টে? একটা চার্জ টিআরএনএ, ফ্রি এনজাইম যে আবার নতুন করে কাজ করবে, এবং এএমপি। বোঝা গেল? এইবার আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হবে। এই দেখো আমাদের এভাবে 20টা অ্যামিনো অ্যাসিড 20টা ডিফারেন্ট টিআরএনএর সঙ্গে যুক্ত হয়। যেমন এখানে দেখো 16 আছে, তাহলে 16 টিআরএনএ, যে 16 লেখা আছে, মানে এই টিআরএনএ সিনথেস 16টা কেবলমাত্র 16কেই যুক্ত করতে পারে। তাহলে আমাদের কতগুলো টিআরএনএ আছে? 20 ধরনের টিআরএনএ আছে, যারা প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়, আলাদা আলাদা কিন্তু। হ্যাঁ, নেক্সট এবার প্রোটিন সংশ্লেষের জন্য জানো তোমরা আমাদের রাইবোজোমের প্রয়োজন হয়, এবং রাইবোজোমের ডিফারেন্ট ইউনিট থাকে 70S আমাদের প্রোক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রে। তোমরা মেনলি যে ট্রান্সলেশন পড়বে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক ট্রান্সলেশন। তো 70S রাইবোজোমাল ইউনিট, সেটা দুটো ভাগ থাকে, 50S 30S, তো এগুলো জানো। এবার প্রোক্যারিওটিক রাইবোজোমের মধ্যে আমাদের যে 30S ইউনিটটার মধ্যে 16S rRNA থাকে। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা বোঝার জন্য। আর 50S মধ্যে কী থাকে? 5S থাকে আর 23S থাকে। ঠিক আছে, তো চলো আমরা এবার আস্তে আস্তে পার্টগুলোতে দেখি। এবার আমাদের যে রাইবোজোম আছে, রাইবোজোমের মধ্যে কিন্তু আমাদের দেখো 3টা পার্ট থাকে। একটা হচ্ছে এ সাইট বা অ্যামিনো অ্যাসাইল সাইট, তারপর হচ্ছে কি পি সাইট বা পেপটিডিল সাইট, আর ই সাইট বা এক্সিট সাইট।
প্রথম যে আমাদের অ্যামিনো অ্যাসিড আসবে সে কিন্তু এই পি সাইটে বসবে, আর পরবর্তী অ্যামিনো অ্যাসিডগুলো কিন্তু আমাদের এই সাইটে আসে, ঠিক আছে। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ আসে, মানে অ্যামিনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আসার জন্য এটাকে বলা হয় পি সাইট। আর প্রথম টিআরএনএটাকে বলা হয় পেপটিডিল টিআরএনএ, সে কোথায় আসবে বলো তো? পি সাইটে আসবে, তার জন্য এটার নাম পি সাইট। আর যখন পেপটাইড চেন তৈরি হওয়ার পর ফাঁকা টিআরএনএটা ই সাইট দিয়ে বেরিয়ে যায়, তার জন্য এটাকে বলি আমরা ই সাইট। এবার এই দেখো এমআরএনএ আমাদের, আর এটা হচ্ছে আমাদের কি ইনিশিয়েটার টিআরএনএ, যার মধ্যে অ্যান্টিকোডন থাকবে ইউএসি, এবং তোমরা জানো আমাদের প্রারম্ভিক কোডন হচ্ছে AUG। দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে না, AUG, এবং তার মাথায় থাকবে কি ফরমাইলেটেড মিথিওনিন, মানে আমাদের প্রোটিনের প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হবে সেটা কি হবে? ফরমাইলেটেড মিথিওনিন, নর্মাল মিথিওনিন না। এই যে দেখো ছবিটার মধ্যে, এই যে দেখো এটা হচ্ছে নর্মাল মিথিওনিন, আর এর সঙ্গে ফরমাইল গ্রুপ যুক্ত করলে আমাদের কি এই মিথিওনিন আমরা পাচ্ছি, ফরমাইলেটেড মিথিওনিন। তো ফরমাইলেটেড মিথিওনিন মনে তোমরা তাহলে ভাববে যে প্রত্যেকটা প্রোটিনের প্রথমে হয়তো তাহলে ফরমাইলেটেড মিথিওনিন থাকে, হ্যাঁ প্রথম দিকে থাকে, বাট মনে রাখবে আমাদের প্রোটিন তৈরি হওয়া মাত্রই মানেই না যে প্রোটিনটা কিন্তু ফাংশন করবে। প্রোটিনটাকে কিন্তু ক্লিভেজ করতে হয়, ফোল্ডিং করতে হয়। ক্লিভেজ মানে প্রোটিনটাকে কাটতে হয়, এবং এই কাটার সময় সাধারণত প্রথম দিকের প্রান্তে 2-3টা অ্যামিনো অ্যাসিড চলেই যায়। তার জন্য প্রোটিনের প্রথম অ্যামিনো অ্যাসিডটা ফরমাইলেটেড মিথিওনিন প্রথম দিকে থাকে, বাট পরবর্তীতে সেটা কিন্তু চলে যায় মেইন প্রোটিন থেকে। তো জিনিসটা দেখো এবার, এটা হচ্ছে এমআরএনএর ছবি, তোমরা পড়েছো। এমআরএনএর একটা ক্যাপ থাকে, তারপর নন কোডিং অঞ্চল থাকে যেখানে রাইবোজোম এসে যুক্ত হয়, তারপর প্রারম্ভিক কোডন AUG, তারপর কোডিং অঞ্চল, তারপর আবার নন কোডিং অঞ্চল, তারপর পলি এ টেইল থাকে, ঠিক আছে। তো এবার আমরা আসি একটা এমআরএনএর ছবি। এ দেখো আমাদের প্রোটিন সংশ্লেষের জন্য কি বললাম, আমাদের এই ছবিটাতে আসো। প্রোটিন সংশ্লেষের জন্য আমাদের এমআরএনএ আর রাইবোজোমের যে ছোট ইউনিটটা সেটা তৈরি হওয়া প্রয়োজন। তো চলো এবার আমরা প্রোটিন সংশ্লেষে আসি। এবার প্রোটিন সংশ্লেষের ধাপ আমাদের বিভিন্নভাবে বিভক্ত। একটা হচ্ছে প্রারম্ভিক দশা, একটা হচ্ছে ইলঙ্গেশন দশা, দীর্ঘীকরণ দশা, আর একটা হচ্ছে সমাপ্তি দশা। তো আমরা প্রারম্ভিক দশা নিয়ে আগে পড়ি। তো এমআরএনএটা সবার প্রথমে এসে রাইবোজোমের স্মল ইউনিটটার সঙ্গে যুক্ত হয়, এবং এই দেখো AUG প্রারম্ভিক কোডন আছে, এবং স্মল ইউনিটের মধ্যে আমরা জানি যে 16S rRNA থাকে, যার মধ্যে কিছু সিকুয়েন্স থাকে যার সাহায্যে ওই রাইবোজোমটা আমাদের এমআরএনএর সঙ্গে যুক্ত হয়, এবং 16S rRNA এই উপরে এটা, আর নিচে হচ্ছে আমাদের এমআরএনএটা। এবার এইদিকে দেখো এই পজিশনটার দিকে ভালো করে নজর দাও। এই জায়গাটার নাম হচ্ছে রাইবোজোমাল বাইন্ডিং সাইট। কোথায় থাকে? এমআরএনএর মধ্যে। এই সিকোয়েন্সটার সাহায্যেই সাধারণত রাইবোজোমের যে 16S rRNAর পার্টটার সঙ্গে আমাদের যুক্ত হয়, এবং এই সিকোয়েন্সটার আরেকটা নাম আছে, প্রোক্যারিওটদের ক্ষেত্রে এটাকে বলে শাইন ডালগার্নো সিকোয়েন্স, ঠিক আছে। এখানে NN মানে হচ্ছে এনি নিউক্লিওটাইড, যে কোনো নিউক্লিওটাইড হতে পারে, আর এটা হচ্ছে প্রারম্ভিক কোডন। তার রাইবোজোম এসে এখানে বসবে, তারপর সে স্ক্যান করবে, এবং স্ক্যান করবে এদিকে যাবে, এবং এই যে AUG বা প্রারম্ভিক কোডনের থেকে তারা কি প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু করবে, মনে থাকবে। এরপর আমরা এবার প্রারম্ভিক দশা, এই যে দেখো রাইবোজোমের লার্জ ইউনিট এই দুটো আলাদা হয়ে যায় কেন? একটা ইনিশিয়েশন ফ্যাক্টর 3 নামক একটা প্রোটিন এসে বসে। তাই আমরা দেখব যে আমাদের এই প্রোটিন সংশ্লেষে বিভিন্ন ফ্যাক্টর সাহায্য করছে। IF মানে হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর 3, এরকম ফ্যাক্টর 2, 1 এগুলো আছে। তো দেখো ফ্যাক্টর 3 বসার ফলে দেখো দুইটা ইউনিট আলাদা হয়ে গেল, এবং ফ্যাক্টর 3 কোন সাইটে বসে? ই সাইটে বসে, বোঝা গেল? নেক্সট, এরপরে আমরা দেখব যে ফ্যাক্টর 1 এসে বসবে কোন সাইটে? এ সাইটে, এবং ফ্যাক্টর 1-এর সঙ্গে আবার IF2 ইনিশিয়েশন ফ্যাক্টর 2, যেটা আবার একটা GTP বাইন্ডিং প্রোটিন, ও এসে আবার ফ্যাক্টর 1-এর সঙ্গে ইন্টারাক্ট করবে, বোঝা গেল? এইবার দেখো এ সাইডটা অকুপাই করে আছে, ই সাইডটা অকুপাই করে আছে, কিন্তু পি সাইডটা ফাঁকা। তাহলে আমাদের এরপর আসবে এমআরএনএ এসে নিজেকে রাইবোজোমের ওই যে বললাম 16S rRNA-এর সঙ্গে কন্ট্যাক্ট করবে, এবং আমাদের প্রথম যে চার্জ টিআরএনএ সেটা হচ্ছে ফরমাইলেটেড মিথিওনিন যুক্ত, সেটা এই ইনিশিয়েশন কোডনের সঙ্গে কোডন অ্যান্টিকোডিং পেয়ারিং দেখা যাবে। অন্য কোনো যদি কোডন অ্যান্টিকোডন আসে সেটা কিন্তু হবে না, মানে অন্য কোনো অ্যামিনো অ্যাসিড যদি আসে টিআরএনএ যুক্ত, সে কিন্তু এসে যুক্ত হতে পারবে না, এই মিথিওনিনটাই লাগবে। কারণ ইনিশিয়েশন কোডন কি থাকে? আমাদের AUG, এবং AUGটা ঠিক পি সাইটে এসেই যুক্ত হয়। এটাকে আমরা বলি 30S ইনিশিয়েশন কমপ্লেক্স, বোঝা গেল? এরপর
এরপর কী হবে বলো তো, আমাদের এই যে ফ্যাক্টর 3টা বের হয়ে যাবে। ফ্যাক্টর 3 বের হয়ে গেলে লার্জ ইউনিটটা এসে বসতে পারবে। এবার দেখো লার্জ ইউনিট বসে গেল, এবং বাকি যে এবার যদি এখানে কোডন অ্যান্টিকোডন পেয়ারিংটা ঠিকঠাক হয়েছে, এরপর আমাদের কী হবে বলো তো, এই যে ইনিশিয়েশন ফ্যাক্টর 2 এর যে জিটিপিটা, এটা হাইড্রোলাইজ হয়ে যাবে এবং জিডিপি আর ফসফেটে পরিণত হবে, এবং এই প্রক্রিয়ায় রাইবোজোমের মধ্যে কিছু চেঞ্জ হবে, যার ফলে ইনিশিয়েশন ফ্যাক্টর 1 এবং 2 উভয়ই বেরিয়ে যাবে। তার ফলে দেখো তুমি যেটা পাবে সেটা হচ্ছে 70S ইনিশিয়েশন কমপ্লেক্স, যেখানে তোমার টিআরএনএ আর ফরমাইলেটেড মিথিওনিন কোথায় আছে, পি সাইটের মধ্যে, এবং ই সাইট এবং এ সাইট দুটোই ফাঁকা। এবার পরবর্তী যে অ্যামিনো অ্যাসিডগুলো, সেগুলো আমাদের এ সাইটে আসবে। এইটুকু পর্যন্তই ছিল আমাদের প্রারম্ভিক দশা। এবার আমরা কি পড়ব, ইলঙ্গেশন দশা। ইলঙ্গেশন দশায় কি হয়, এই দেখো আমাদের প্রারম্ভিক কোডন আছে, দ্বিতীয় 2 নাম্বার কোডন দেখো এটা। এবার অ্যামিনো অ্যাসিড, এই যে দেখো থ্রিওনিন এ আসলো, থ্রিওনিন এসে কোন সাইটে বসবে, এ সাইটে। এবার কী হবে বলো তো, পেপটাইড বন্ধন তৈরি হবে কার মধ্যে, এই যে এই দুজনের মধ্যে, এবং কি হবে আমাদের এই যে পি সাইটের যে অ্যামিনো অ্যাসিডটা, সেটা এ সাইটের অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই দেখো পেপটাইড বন্ধনী তৈরি হয়ে গেলো এবং পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং তাহলে কি পি সাইটের যে টিআরএনএটা সেটা ফাঁকা হয়ে গেল। এইবার এটা এই ফাঁকা টিআরএনএটা ই সাইটে বা এক্সিট সাইটে চলে আসবে, আর এ সাইটের যে আমাদের টিআরএনএটা সেটা পি সাইটে চলে আসবে। দেখো এই দেখো এরা দুজন চলে আসলো এবং এ সাইটটা ফাঁকা, এখানে নতুন আর একটা অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হতে পারবে। ঠিক আছে, এইবার মনে রাখবে আমাদের অ্যামিনো অ্যাসিডগুলো যে এই যে এ সাইটে আসছে, সেটা কিন্তু একা একা আসে না, একে নিয়ে আসতে সাহায্য করে একটা প্রোটিন যার নাম হচ্ছে ইলঙ্গেশন ফ্যাক্টর টিইউ। ইলঙ্গেশন ফ্যাক্টর টিইউ, এটা তাহলে ইলঙ্গেশন মানে এই ইএফটিইউ কখন আমাদের অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসতে সাহায্য করে, ইলঙ্গেশন দশায়। এবার দেখো এই যে দেখো নতুন অ্যামিনো অ্যাসিডটা আসলো এখানে, ইএফটিইউ কিন্তু একটা জিটিপি বাইন্ডিং প্রোটিন, মানে এর কাজ করার জন্য জিটিপি দরকার। যখনই দেখে যে কোডন অ্যান্টিকোডন পেয়ারিং ঠিকঠাক হয়েছে, এই জিটিপিটা হাইড্রোলাইজ হয়ে যায়, এবং হাইড্রোলাইজ হয়ে গেলে সেটা বেরিয়ে যায়, এবং দেখো এই সুন্দর করে এখানে টিআরএনএটা যুক্ত হয়ে গেল। এবার যদি ঠিকঠাক পেয়ারিং হয় তবেই ইএফটিইউটা হাইড্রোলাইজ হয়, দেখো সুন্দর হাইড্রোলাইজ হয়ে গেল, কারণ কোডন অ্যান্টিকোডন পেয়ারিং একদম সঠিকভাবে হয়েছে। দেখো এসিজি আর কোডনটা আছে ইউজিসি, একদম পারফেক্ট। কিন্তু যদি ভুল থাকে, এবং মনে রাখবে প্রথম দুটো কোডন মেলা খুব জরুরি। প্রথম দুটো কোডন দেখো এখানে তৃতীয় নাম্বার কোডনটা মিললেও কি না মিললেও কি কোনো যায় আসে না, কারণ ওটা হচ্ছে উভাল পজিশন। কিন্তু আমাদের প্রথম দুটা বেস পেয়ারিং কিন্তু খুব জরুরি। দেখো এখানে প্রথম কোডন আর অ্যান্টিকোডন কিন্তু মিলেনি, তাহলে কি হচ্ছে আমাদের, এই দেখো ইউ এর সঙ্গে আমাদের জি তো হবে না, ইউ এর সঙ্গে এ হয়, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের জিটিপি হাইড্রোলাইসিস হলো না, এবং ওই অ্যামিনো অ্যাসিড টিআরএনএটাও এখানে বসলো না, এবং সে এখান থেকে বেরিয়ে যাবে। তো পারফেক্ট ম্যাচ হওয়া খুব জরুরি। নেক্সট, এবার এই যে দেখো এভাবে অ্যাকচুয়ালি পেপটাইড চেন তৈরি হয়, এটা একটা আমাদের নতুন পেপটাইড চেন, নতুন অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এবং দেখো এখানে মাঝখানে পেপটাইড বন্ধনী তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এবার ইএফটিইউ কাজ করার পর ও কী হিসেবে বেরিয়ে যায়, এই যে দেখো আমাদের ইএফটিইউ কাজ করার পর কিন্তু আমাদের এই জিডিপি আকারে বেরিয়ে যায়। এবার তাকে আবার রিকভার করতে লাগে, এই দেখো ইএফটিইউ জিডিপি, তাকে পুনরায় জিটিপি ট্রান্সফারে সাহায্য করে আবার ইএফটিএস, ইলঙ্গেশন ফ্যাক্টর টিএস, এ কী করে ওই জিডিপিটা বের করে দিয়ে তার সঙ্গে জিটিপি অ্যাড করে দেয়। এই দেখো আবার জিটিপি অ্যাড করে দিল, এবং যার ফলে কি হলো, যার ফলে সে আবার আমাদের অ্যামিনো অ্যাসিডকে রাইবোজোমে ট্রান্সফার করতে পারে। এবার আমি তোমাদের বললাম যে নতুন নতুন অ্যামিনো অ্যাসিডগুলো তো যখন ফাঁকা হয়ে যায় সে তো সরে যায়, কিন্তু একদমই যে নিজে নিজে সরবে তা কিন্তু না, তাকে সরিয়ে দিতে হয়, এবং সরিয়ে দিতে সাহায্য করে একটা ফ্যাক্টর যার নাম হচ্ছে ইলঙ্গেশন ফ্যাক্টর জি। এই দেখো এখানে অ্যামিনো অ্যাসিডটা কিন্তু পেপটাইড চেনটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এ সাইটের যে আমাদের নতুন অ্যামিনো অ্যাসিডটার ক্ষেত্রে, কিন্তু তারপরে দেখো এই তাদের মধ্যে কিন্তু পজিশনটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। দেখো টোটাল টিআরএনএটা কোথায় আছে, এ সাইটেই আছে,
এবার একটা ফ্যাক্টর রাখবে ইলিংগেশন ফ্যাক্টর, ও এসে কোথায় বসবে বলো তো, এ সাইটে, এবং সে কী করবে বলতো, ধাক্কা দিয়ে এই গোটা পেপটাইড চেন যুক্ত টিআরএনএটা যেটা অ্যামিনো অ্যাসিড এ সাইটে আছে সেটাকে পি সাইডে পাঠিয়ে দেবে। এই দেখো পি সাইডে পাঠিয়ে দিল এবং ফাঁকা টিআরএনএটা ই সাইডে চলে আসলো। ঠিক আছে, তো তারপর এই কাজটা করার পর কিন্তু এবং অবশ্যই এটাতে জিটিপি হাইড্রোলাইসিসের প্রয়োজন। দেখো একটা ফসফেট বের হয়ে গেল এবং জিডিপিতে পরিণত হয়ে হলো। এই জিডিপি অবস্থায় সেখানে যুক্ত থাকতে পারে না, তাই ফাঁকা টিআরএনএ ই সাইটের আর জিটিপি ইলংগেশন ফ্যাক্টর জি এই দুজনই বের হয়ে যায়। এই যে দেখো এবার সুন্দর করে আমাদের পি সাইটের মধ্যে টোটাল চেনটা চলে আসলো এবং টিআরএনএটা চলে আসলো এবং ই সাইটও ফাঁকা, এ সাইটও ফাঁকা। পরবর্তী টিআরএনএ আবার আমাদের কোথায় আসবে, আমাদের এ সাইটে আসবে এবং তার এই পেপটাইড চেনটা টোটালটাই আবার ওই যে পি সাইটের এ সাইটের আমাদের টিআরএনএর কাছে যুক্ত হবে। তারপর আবার ইলংগেশন ফ্যাক্টর জি আসবে এবং টোটালটা আবার সরে যাবে। তো এই হচ্ছে প্রক্রিয়া। এইবার আমরা ইলংগেশন এভাবে চলতেই থাকবে, যত বড়টা জিন আমাদের কোডিং সিকোয়েন্স যতটা থাকে অ্যামিনো অ্যাসিডে যুক্ত হওয়ার সংখ্যাও কি তত বাড়তে থাকবে। এরপর লাস্ট আমরা পড়ব সমাপ্তি দশা, সেটা হচ্ছে সেখানে কি দেখব, এই যে দেখো যখন জিনটা শেষ প্রান্তে এসে পৌঁছায় মানে কোডিং সিকোয়েন্স শেষ, তখন আমাদের কিছু ফ্যাক্টর আছে সেগুলোকে বলে রিলিজ ফ্যাক্টর, RF1, রিলিজ ফ্যাক্টর 2, রিলিজ ফ্যাক্টর 3 এগুলো। রিলিজ ফ্যাক্টর 1 কী করে বলো তো, পেপটাইড চেনটাকে কেটে দেয়, পেপটাইড চেনটাকে কী করবে, কেটে দিবে। এই দেখো কেটে দিল এবং কেটে দেওয়ার পরেও সে কিন্তু রাইবোজোম থেকে বেরিয়ে যেতে পারে না এবং বেরিয়ে যেতে সাহায্য করে আমাদের রিলিজ ফ্যাক্টর 3। এবং আমরা জানি তিনটা আমাদের স্টপ কোডন আছে, ইউ ইউ এ সরি আমি বারবার এটা ভুল করি কেন আমি জানি না, UAA কী কী আমাদের স্টপ কোডন আছে, UAA, তারপর একটা আছে আমাদের UAG, একটা আছে UGA। তো আমাদের ক্ষেত্রে যে কোনো একটা স্টপ কোডন যদি আমাদের রাইবোজোমের কাছে চলে আসে তখনই কিন্তু প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কারণ কি, এই তিনটা কোডনের জন্য আমাদের কোনো টিআরএনএ অ্যান্টিকোডন যুক্ত থাকে না। ঠিক আছে, তাহলে সেখানে গিয়ে প্রোটিন সংশ্লেষ কী হয়ে যাবে, বন্ধ। তার রিলিজ ফ্যাক্টর কী করে, রিলিজ ফ্যাক্টর 1 এ হচ্ছে আমাদের পেপটাইড চেনকে কেটে দেয়, রিলিজ ফ্যাক্টর 3 কী করে, পেপটাইড চেনকে বের করে দেয় রাইবোজোম থেকে। এইবার এই পর্যন্তই তোমরা পড়বে, পরবর্তীতে আমাদের রিলিজ ফ্যাক্টরগুলো বের হয়ে যায়, বাকিগুলো আমি তোমাদের এই বয়সে যাব না। তারপর দেখো এবং তারপর রাইবোজোম রিসাইক্লিং ফ্যাক্টর নামে আসে একজন, সে এসে এই রাইবোজোমগুলোকেও আলাদা করে দেয় এবং আমাদের টিআরএনএগুলোকেও বের করে দেয়। তারপর ইলংগেশন ফ্যাক্টর জি আবার এই যে সরাতে সাহায্য করে টিআরএনএগুলোকে। তারপর আমাদের ইনিশিয়েশন ফ্যাক্টর এই যে দেখো 3 আসবে, দুইটা ইউনিটের সঙ্গে যুক্ত, এই যে ই সাইটে যুক্ত হওয়ার মাত্রই আমাদের রাইবোজোমগুলোও আলাদা হয়ে যায়, ইলংগেশন ফ্যাক্টর জিও আলাদা হয়ে যায়, এমআরএনএও আলাদা হয়ে যায় এবং প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া সমাপ্ত। এবার এই যে প্রোটিনটা তৈরি হলো সেটা হচ্ছে আমরা পেলাম প্রোটিনের প্রাইমারি গঠন, মানে সেখানে প্রোটিনগুলো জাস্ট পেপটাইড বন্ধনে যারা পরস্পর যুক্ত হয়ে আছে। এরপর তাদের মধ্যে ফোল্ডিং দেখা যাবে, আমরা দেখতে পাবো প্রোটিনের গৌণ গঠন, আলফা হেলিক্স, বিটা শিট। এরপর এরা পরস্পর যুক্ত হয়ে আমাদের প্রগৌণ গঠন দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো চতুর্থ মাতৃ গঠন এবং এইগুলোকে বলা হয় প্রোটিন ফোল্ডিং। এবং এই প্রোটিন ফোল্ডিংয়ে আমাদের সাহায্য করে কিছু প্রোটিন যাদেরকে আমরা বলি চ্যাপেরন। তো প্রোটিন তৈরি হওয়া মাত্রই না যে প্রোটিনটা কাজ করবে, এক একটা প্রোটিন এক এক জায়গায় কাজ করে। যেমন দেখো মায়োগ্লোবিন প্রোটিন এই প্রগৌণ গঠনে কাজ করে, হিমোগ্লোবিন আবার চতুর্থ মাত্রিক গঠনে কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওভারঅল প্রসেসটা আমরা দেখলাম কি, এই হচ্ছে প্রসেসটা। স্মল সাব ইউনিট প্রথমে আসবে, এমআরএনএ টিআরএনএ আসবে, তারপর লার্জ ইউনিট আসবে, প্রোটিন সংশ্লেষ হবে, আবার সবাই আলাদা হয়ে যাবে। এবং যদি আমাদের এবং মনে রাখবে আমাদের প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু আরএনএ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হয়। দেখো আরএনএ পলিমারেজটা আমাদের কি করছে, এদিকে আরএনএটা সংশ্লেষ করছে, আরএনএটা সংশ্লেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এদিকে কিন্তু প্রোটিন সংশ্লেষও চলতে থাকে। ঠিক আছে, ওয়েট করে থাকে না যে আরএনএ আগে তৈরি হবে তারপর আমি প্রোটিন সংশ্লেষ করব, তো এরকম কিন্তু ব্যাপারটা নয়। এবার যদি আমাদের একটা প্রোটিন প্রচুর পরিমাণে দরকার হয় তাহলে দেখো আমাদের অনেকগুলো রাইবোজোম এসে কিন্তু সেই এমআরএনএর সঙ্গে যুক্ত হয়, এটাকেই বলা হয় পলি রাইবোজোম। ঠিক আছে, এই দেখো এখানে শুরু হচ্ছে প্রোটিন সংশ্লেষ আর এখানে শেষ হচ্ছে।
তো আমাকে থ্যাংক ইউ জানাতে অবশ্যই ভুলবে না। এটা খুবই হার্ড টপিক, যদি তুমি ভালো করে দেখো এবং বই পড়ো আশা করি তোমার কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।